ঈদ চলে গেল। ঈদের আগে সবথেকে বড় আলোচনা ছিল শেখ হাসিনার দেশে ফেরা। শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে অনেক আলোচনা চতুর্দিকে হতে আমরা দেখেছি। সেই সকল গুঞ্জন, শেখ হাসিনার বক্তব্য, শেখ হাসিনার নেতাদের বক্তব্য, বিভিন্ন বক্তব্য নিয়ে আমরা আলোচনাও করেছি। সেই সঙ্গে সরকারের যে অবস্থান, সেই অবস্থান নিয়েও আমরা কথা বলেছি। এবার নতুন একটা খবর তৈরি হয়েছে এবং এই খবরটা অনেক বড় খবর। ঈদের ছুটিতে যখন সবাই ছুটি কাটাতে ব্যস্ত, ঈদের আনন্দ উপভোগ করতে ব্যস্ত, তখন আমরা ঈদের একদিন পরে এসে সেই বড় খবরের সন্ধান পাচ্ছি। খবরটা হলো শেখ হাসিনা চিঠি দিয়েছেন জাতিসংঘে চিঠি দিয়েছেন। তার পেছনে তাহলে কারণ কি? শেখ হাসিনার ফেরাটা নিশ্চিত করতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইছেন। জাতিসংঘ কি ভূমিকা পালন করবে? জাতিসংঘ শেখ হাসিনার ফেরার ব্যাপারে যেভাবে তিনি ফিরতে চান, রাজকীয়ভাবে ফিরতে চান, অন্যদিকে তিনি যেভাবে ফিরতে চান সেভাবে ফিরেন তিনি, এটা বিএনপি সরকার মোটামুটি চায় না। এটা মোটা দাগে বোঝা গেছে এবং বিভিন্ন আলোচনায় আমরা দেখেছি, বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে ইনভেস্টিগেটিভ রিপোর্টও করেছে। তাহলে জাতিসংঘের ভূমিকা কি হবে? চিঠিতেই বা কি লিখলেন শেখ হাসিনা? সেই আলোচনা করব এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি জাতিসংঘে চিঠি দিয়েছেন। তিনি তার আইন অজ্ঞদের দিয়ে, ল ফার্ম দিয়ে এই চিঠি পাঠিয়েছেন। চিঠির মূল বক্তব্য, চিঠিতে অনেক কিছু লেখা আছে, মূল বক্তব্য সেটা হচ্ছে জাতিসংঘের রিপোর্টে ওই 24-এর আন্দোলনের পরে যে রিপোর্টে 1400 জন মৃত্যুর দাবি করা হয়েছিল, সেই রিপোর্ট উইথড্র করার কিংবা বাতিল করার আবেদন জানানো হয়েছে। যে আবেদনগুলো জানানো হয়েছে তার মধ্যে সব থেকে বড় ইস্যু এটা। তাহলে জাতিসংঘ কি তাদের সেই রিপোর্ট প্রত্যাহার করে নেবে, রিপোর্ট সংশোধন করবে? শেখ হাসিনার পক্ষে পাঠানো এই চিঠিতে নানা যুক্তি, তথ্য, উপাত্ত দেয়া হয়েছে, দিয়ে জাতিসংঘকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তারা যে সংখ্যাটা বলছে সেই সংখ্যাটা ভুল। তাহলে জুলাই আন্দোলনে মৃতের সংখ্যা কত? চলুন কি বলছেন তিনি সেটা দেখা যাক। কালবেলার শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, জুলাই আন্দোলনে 1400 জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে শেখ হাসিনার চিঠি। অর্থাৎ 1400 জন মৃত্যুবরণ করেছিল, সেই যে দাবি জাতিসংঘের, সেটা জাতিসংঘকে প্রত্যাহার করতে হবে। আর কি কি রয়েছে চলুন একটু দেখি। 2024-এর যে নিহতর ঘটনা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের দেওয়া তথ্যকে অত্যন্ত ভুল বলে চ্যালেঞ্জ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনডিটিভি এই খবরটা নিশ্চিত করেছে। এনডিটিভিকে বরাত দিয়ে কালবেলাও সেই খবরটা বলছে। সেই খবরে প্রকাশ, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিফেন পাউলস কেসির মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে শেখ হাসিনা একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। এই ভলকার তুর্ক 24-এর আন্দোলনের সময় আন্দোলনকারীদের পক্ষে নানাভাবে সহযোগিতা করা, ভূমিকা রাখার ঘটনা নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি। অর্থাৎ যার অবস্থান আন্দোলনের পক্ষে ছিল, তিনি তার মতো করে রিপোর্ট দেবেন, ভুলভাল রিপোর্ট দেবেন, এই দাবি আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে। গত 28 মে এই চিঠিটা পাঠিয়েছে এই ডাউটি স্ট্রিট চেম্বার। অর্থাৎ যেদিন আমরা ঈদ পালন করলাম একদিন আগে, সেই দিন এই চিঠিটা পাঠানো হয়েছে। আজকে এই খবরটা প্রকাশিত হয়েছে। এই খবরে যেটা বলা হচ্ছে যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্টে 1400 জন নিহত হওয়ার যে তথ্য দেওয়া হয়েছে তা বিভ্রান্তিকর। চিঠিতে বলা হয়, এমনকি খোদ অন্তর্বর্তীকালীন সরকারের গত 15 জানুয়ারি 2025-এ প্রকাশিত অফিসিয়াল গেজেটেও নিহতের সংখ্যা 834। এটা আমরাও অনেকবার আলোচনা করেছি যে গেজেটে 834, অথচ জাতিসংঘের রিপোর্ট নিয়েই সরকারের লোকজন বারবার বলে যে 1400 জন মারা গেছে। তাহলে সেই 1400 জনের তালিকা কোথায়? এই 834
34 উল্লেখ করা হয়েছে বলে জাতিসংঘের দাবিকৃত সংখ্যার যেটা প্রায় অর্ধেক, সেই কথাটাই শেখ হাসিনার চিঠিতে বলা হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব হিসেবে এই সংখ্যা ছিল মাত্র 650। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে আওয়ামী লীগ শুরু থেকেই মানে দাবি করে আসছে যে এটা ভুল, এটা অপতথ্য দিয়েছে জাতিসংঘ। এনডিটিভির খবর বলছে স্টিফেন পাউলস কেসির নামে যে আইনজীবীর কথা বলা হয়েছে এবং যে চিঠির তথ্য উল্লেখ করা হয়েছে তা মানে যেটা পাওয়া গেছে সেই যে মানে চিঠি এবং তথ্য সেগুলো বাংলাদেশি কোনো গণমাধ্যমের কাছে এখন পর্যন্ত আসেনি, এনডিটিভির হাতে এসেছে এরকম এনডিটিভি দাবি করেছে। এনডিটিভি দাবি করেছে তারা এই চিঠিটি সংগ্রহের পরেই এই রিপোর্টটা করেছে। অন্যদিকে এই ধরনের চিঠি জাতিসংঘ কতটা আমলে নিতে পারে এবং তাদের কাছে কতটা গ্রহণযোগ্য হতে পারে সে বিষয়ে এক ধরনের কনফিউশন তো রয়েছে যে জাতিসংঘ এই চিঠিটাকে আমলে নেবে নাকি আমলে নেবে না, প্রত্যাখ্যান করবে, সেটাও একটা বড় ব্যাপার। পাউলস কেসি এবং তার চেম্বার বাংলাদেশের 2024 পরবর্তী সহিংসতা, গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ নিয়ে আইসিসি ও জাতিসংঘে আগেও আবেদন করেছেন। সেই আবেদন আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার একটা প্রচেষ্টা হিসেবে দেখা দিয়েছিল। তার আবেদন প্রক্রিয়া নিয়ে তখন দেশে অর্থাৎ জুলাই আন্দোলনের পক্ষে যারা তারা সমালোচনাও করেছিলেন। শেখ হাসিনার আইনি দলের অভিযোগ এই অতিরঞ্জিত নিহতের সংখ্যাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং চিঠিতে বলা হয়েছে এই সংখ্যাকে বড় করে দেখিয়ে শেখ হাসিনাকে একজন গণহত্যাকারী হিসেবে চিত্রিত করার একটা চেষ্টা করা হয়েছে, যেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইন অনেকেই বলেন। সেখানে বলা হয়েছে যে এই যে পাউলস কেসের চিঠিতে জাতিসংঘের এই তদন্ত প্রক্রিয়ার স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই তদন্তটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে পরিচালিত হয়েছিল, অর্থাৎ প্রফেসর ইউনূস সরকার এটা প্রভাবিত করেছিল সেই দাবিও করা হয়েছে। চিঠিতে ডক্টর ইউনূসের পূর্বের একটি মন্তব্যকে উদ্ধৃত করে বলা হয়েছে যে তিনি কোটা আন্দোলনকে একটি সুপরিকল্পিত ও সুশৃঙ্খল অপারেশন হিসেবে বর্ণনা করেছিলেন, অর্থাৎ মেটিকুলাস ডিজাইনের কথা, যেটা অর্থাৎ প্রফেসর ইউনূসই স্বীকার করেছিলেন যে এটা কোনো সাধারণ আন্দোলন না, এটা একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই আন্দোলনটা করা হয়েছে। আইনজীবীর মতে এমন একটি সরকারের অধীনে পরিচালিত তদন্ত নিরপেক্ষ হওয়া সম্ভব নয় যাদের বিরুদ্ধে খোদ আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এই ব্যাপারে অনেক আলোচনা, অনেক কিছু মানে এই প্রফেসর ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ড, তার 1.5 বছরের বিভিন্ন হিংসাত্মক ধ্বংসাত্মক কর্মকাণ্ড আরও বেশি বিতর্কের সৃষ্টি করেছে। নানা বিতর্কের মাঝে এখন দেখার বিষয় যে শেখ হাসিনার পক্ষে ডাউটিং স্ট্রিট চেম্বার জাতিসংঘে যে আবেদন করলো সেই আবেদন তারা এই আবেদনে সাড়া দেয় কিনা, জাতিসংঘে কোনো ভূমিকা পালন করে কিনা, কিংবা জাতিসংঘ যদি ভূমিকা পালন করতে চায় তাহলে তাদেরকে মানে বলতে হবে যে আমরা যে তথ্য দিয়েছিলাম সেই তথ্যে মানে গড়মিল রয়েছে। এমনকি সেই সময় যে তথ্য সংগ্রহ করা হয়েছিল সেই তথ্যে জাতিসংঘ অনেকের সঙ্গেই কথা বলতে চেয়েছে, কিন্তু ইউনূস সরকার অনেকের সঙ্গে কথা বলতে দেয়নি, এই অভিযোগও রয়েছে। এমনকি সেনাপ্রধানের সঙ্গে কথা বলতেও পারেননি জাতিসংঘের প্রতিনিধিরা, এরকম অভিযোগও কিন্তু রয়েছে। সুতরাং আবার আরেকটা ব্যাপার রয়েছে, জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছিল যে 15 আগস্ট পর্যন্ত, 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে, 15 আগস্ট পর্যন্ত এই 1400 জনের যে ধারণা দিয়েছিল সেটা 15 আগস্ট পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা দেখেছি 5 আগস্ট থেকে 15 আগস্ট এই সময় সহিংসতা কিংবা প্রতিশোধ স্পৃহা থেকে বহু মৃত্যুর ঘটনা ঘটেছে। সুতরাং মানে জুলাই আন্দোলনে মানে 5 তারিখ পর্যন্ত 1400 জন মারা গেছে, এই মানে তথ্য কিন্তু জাতিসংঘ তার রিপোর্টেও বলেনি। এখন দেখার বিষয় জাতিসংঘ শেখ হাসিনার এই চিঠিতে সাড়া দেয় কিনা। যখন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা ব্যাপারে আলোচনা হচ্ছে, তখন শেখ হাসিনার এই জাতিসংঘের রিপোর্ট ভুল ছিল এটা প্রতিষ্ঠিত করারও একটা নিশ্চয় রাজনৈতিক কারণ রয়েছে। এটা নিশ্চিত করতে পারলে তারা আরেকটা শক্তি হয়তো পাবে যে এতদিন আমাদের নামে যে মিথ্যা প্রচারণা করা হচ্ছিল সেগুলো রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই করা হচ্ছিল। আদৌ কি সেসব হবে?
দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। শেখ হাসিনা যে সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন যে অনুপস্থিতি মানেই নীরবতা নয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে এনে দ্রুত ফিরতে তিনি প্রত্যেক দিন জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন, বাড়াচ্ছেন। তার একটা চমকপ্রদ প্রমাণ হিসেবে সম্ভবত হাজির হয়েছে যে শেখ হাসিনা কি করছেন, কি প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে তিনি আইনি এবং রাজনৈতিক প্রক্রিয়ায় দেশে ফিরে আসার বিষয়ে সর্বতোভাবে চেষ্টা করছেন এবং প্রস্তুতি নিয়েছেন। তার একটা চমকপ্রদ প্রমাণ হিসেবে হাজির হয়েছে যে শেখ হাসিনার পক্ষে তার আইনজীবী জাতিসংঘ মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়েছে, আইনি নোটিশ পাঠিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্ককে পাঠানো সেই চিঠিতে শেখ হাসিনার তরফে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে যে জাতিসংঘের যেই রিপোর্টটি তৈরি করা হয়েছে 2025 সালে, সেই রিপোর্টটি ভুয়া এবং ফোলানো ফাপানো তথ্যে ভরা, মানে ফলস অ্যান্ড ইনফ্ল্যামেটরি ইনফরমেশনে ভরা, এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের মানে ভলকার টুর্কের উচিত এমন একটা ভুয়া আর সাজানো আর ফোলানো ফাপানো তথ্যে ভরা জাতিসংঘ রিপোর্টটি এখন প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। ব্রিটেনের শীর্ষস্থানীয় লয়ারদের চেম্বারদের একটি, আইনজীবীদের একটি চেম্বার হচ্ছে ডাউটি চেম্বার্স। ডাউটি চেম্বার্সের একজন আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি শেখ হাসিনার তরফে এই চিঠিটি লিখেছেন সরাসরি ভলকার টুর্ককে উদ্দেশ্য করে। এই আইনি নোটিশে স্টিভেন পাওয়েলস কেসি বলছেন যে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে এই চিঠিটি লিখছেন এবং তিনি সেখানে বলেছেন শুরুতেই যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের দপ্তর 12 ফেব্রুয়ারি 2025 তারিখে হিউম্যান রাইটস ভায়োলেশনস অ্যান্ড অ্যাবিউসেস রিলেটেড টু দ্য প্রোটেস্টস অফ জুলাই অ্যান্ড অগস্ট 2024 ইন বাংলাদেশ নামে যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটি প্রকাশ করেছে সেটা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছেন তিনি। এবং তিনি বলছেন যে এখন তো বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছে যে এমনকি অন্তর্বর্তী সরকার মানে ইউনূস সরকারি নথিপত্রের ভিত্তিতেও যে শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার যৌক্তিকতা তৈরি করতে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল। শেখ হাসিনার আইনজীবী বলছেন যে এই প্রেক্ষাপটে জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে জুলাই ও আগস্ট 2024 সময়কালে 1400 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে যে উপসংহার টানা হয়েছে তা অত্যন্ত ভুল ছিল। সরকারি গেজেট এখন নিশ্চিত করেছে যে প্রকৃত সংখ্যা জাতিসংঘের রিপোর্টের উল্লেখিত সংখ্যার প্রায় অর্ধেক। আরো কিছু নিরপেক্ষ প্রতিবেদনে এই সংখ্যা আরো কম বলে উল্লেখ করা হয়েছে, যা বহুল প্রচারিত। মানে জাতিসংঘ যেই সংখ্যাটি হঠাৎ আবিষ্কার করলো বাংলাদেশের 1400, সেই সংখ্যাটির একটা ছোট অংশ মাত্র। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের এই রিপোর্টটিতেই কিন্তু প্রথমবারের মতো এই 1400 সংখ্যাটা এসেছে। শেখ হাসিনার আইনজীবী তার আইনি নোটিশে স্পষ্টভাবে বলেছেন যে রাজনৈতিক সহিংসতায় মৃত্যুর ঘটনা, এত বিপুল সংখ্যক মৃত্যুর ঘটনা একটা বিরাট ট্র্যাজেডি, কিন্তু মনে করিয়েছেন যে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংখ্যাকে 650 বলে উল্লেখ করছিল। আর জাতিসংঘ যে তাদের রিপোর্টে বলছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন নথির ভিত্তিতে তারা 1400 সংখ্যাটাতে পৌঁছেছে, তাহলে সরকারি গেজেটে সরকার যখন গেজেট প্রকাশ করলো নিহতের সংখ্যা, তখন কেন সংখ্যাটি মাত্র 834 হলো? এবং কেনই বা এখনো বিভিন্ন সংশোধন কার্যকলাপ চলছে এবং সংশোধন করতে গেলে বিভিন্ন নিরপেক্ষ সূত্র থেকে জানা খবরে সংশোধন করতে গেলে কেনই বা সংখ্যাটা ক্রমাগত কমে আসছে? মানে এমন
নিহতরাও যে ঢুকে গেছেন এই তালিকায়, যারা বজ্রপাতে নিহত হয়েছিলেন, যারা হয়তো কোনো দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, এমন সব ঘটনা নিয়েও মামলা হয়েছে, যারা নাকি হয়তো গাছ মাথায় ভেঙে পড়ে নিহত হয়েছিলেন, এসব তো এখন বেরিয়ে আসছে। মানে পারিবারিক কলহে নিহত ব্যক্তি, হার্ট অ্যাটাকে নিহত ব্যক্তি, এমনকি বছর খানেক আগে নিহত ব্যক্তির বিষয়েও যে জুলাই আগস্টের মামলা হয়েছে, সেসব খবরও তো এখন সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে। এখন শেখ হাসিনার এই আইনজীবী জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান ভলকার টুর্ককে সরাসরি বলছেন যে তারা যে একটা সরকার উৎখাতের আন্দোলনকে যৌক্তিকতা দিতে এমন একটা বয়ান উপস্থাপন করলেন এবং এমন একটা বানানো, ভুয়া এবং ইনফ্ল্যামেটরি, ফোলানো ফাপানো সংখ্যা হাজির করলেন, এবার জাতিসংঘের উচিত সেই ভুয়া তথ্যের রিপোর্টটি প্রকাশ্যে প্রত্যাহার করে নেওয়া। কারণ আইনজীবী বলছেন জাতিসংঘের একটা রিপোর্টে বাস্তবতা থেকে এতটা দূরে সরে গিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো অত্যন্ত উদ্বেগজনক, কারণ এতে তদন্ত প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবং এমন ভুল তথ্যকে রাজনৈতিক সহিংসতা উস্কে দেওয়া এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোকে বৈধতা দেওয়ার কাজে ব্যবহারের একটা বিপজ্জনক নজির তৈরি হচ্ছে। তাই শেখ হাসিনার আইনজীবী বলছেন যে তারা সম্মানের সঙ্গে ভলকার টুর্ককে অনুরোধ করছেন যাতে প্রকৃত তথ্য স্পষ্ট করতে তার দপ্তর একটা সংশোধনী প্রকাশ করে এবং প্রকাশ্য প্রত্যাহার বিবৃতি প্রদান করে। দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে, শেখ হাসিনার আইনজীবী লিখছেন শেখ হাসিনার পক্ষে জাতিসংঘকে, যে জাতিসংঘের তদন্ত দল শেখ হাসিনার বিরুদ্ধে আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগগুলো যথাযথভাবে সমালোচনামূলকভাবে, মানে ক্রিটিক্যালি যাচাই করতে ব্যর্থ হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংগঠিত কথিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটা স্বাধীন তথ্য অনুসন্ধান তদন্ত পরিচালনা করেছে। এখন এই কথাগুলো উদ্ধৃতির মধ্যে লিখে আইনজীবী বলতে চাইছেন যে যেই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক বিরোধী পক্ষ এবং যেই পক্ষটি আসলে এই পুরো আন্দোলনটি পরিচালনা করেছেন, তাদের আমন্ত্রণে যখন জাতিসংঘের মানবাধিকার তদন্ত দল গিয়ে একটা তদন্ত কাজ পরিচালনা করে, তখন কি সেটা খুব নিরপেক্ষ হয়ে উঠতে পারে? আসলে মনে করে দেখেন, ভলকার টুর্কের নাম আমরা জানতে পারলাম আসলে 2025-এর মার্চ মাস নাগাদ, যে তিনি 2024-এর আন্দোলনে একটা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন আন্তর্জাতিক চাপ প্রয়োগে, যাতে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। মানে বাংলাদেশের রেজিম চেঞ্জ ঘটাতে যেই আন্তর্জাতিক পক্ষগুলো একেবারে নিজে স্বীকার করে সামনে এসেছে, তার মধ্যে এই জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক একজন। তিনি বিবিসির হার্ড টক অনুষ্ঠানে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের বা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনটির আসলে বিশ্বে আর কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা, গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, তখন এই হাই কমিশনারের কাজটাই বা কি এবং তার হাই কমিশনারের প্রাসঙ্গিকতাই কি, এই প্রশ্নটা যখন বিবিসির হার্ড টক অনুষ্ঠানের সঞ্চালক তুলে ধরেছিলেন, তখন এই ভলকার টুর্ক নিজের প্রাসঙ্গিকতা এবং মানবাধিকার হাই কমিশনের সম্মান রক্ষার্থে বলে বসেছিলেন যে তিনি যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার প্রমাণ বাংলাদেশের ঘটনা। কারণ 2024-এর জুলাই আগস্টে যখন সরকার বিরোধী আন্দোলন চলছিল, তখন তিনি হচ্ছেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি বাংলাদেশের সেনাবাহিনীকে একথা জানিয়ে দিয়েছিলেন যে যদি তারা সরকারের কথা মেনে সরকার বিরোধী আন্দোলন দমনে ভূমিকা রাখে, তাহলে সেনাবাহিনীকে আর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নেবে না। এবং ভলকার টুর্ক বিবিসির হার্ড টক অনুষ্ঠানে সরল মনে স্বীকার করে বসেন যে তিনি ওই হুমকি দেওয়ার পরেই সেনাবাহিনী একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং ছাত্রদের আন্দোলন দমনে সেনাবাহিনী আর কোনো ভূমিকা না রাখার ফলেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে। কাজেই ভলকার টুর্ক সরাসরি শেখ হাসিনা সরকার পতনে, রেজিম চেঞ্জে
তার সংস্থা এবং তার ক্ষমতা যে ব্যবহার করেছিলেন তার স্বীকারোক্তি তিনি নিজেই বিবিসির অনুষ্ঠানে গিয়ে দিয়ে এসেছিলেন। তখনও প্রশ্ন উঠেছিল যে একটা আন্তর্জাতিক সংস্থার প্রধান নিজের প্রভাব ব্যবহার করে আসলে সরকার পরিবর্তনের ঘটনা ঘটাতে পারে কিনা। আর শেখ হাসিনার আইনজীবী ভলকার টুর্ককে লেখা এই চিঠিতে বলেছেন যে যেই ইউনূস সরকার তাদেরকে নিরপেক্ষ তদন্ত কাজ পরিচালনার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি নিজেই মানে ডক্টর ইউনূস নিজেই আন্তর্জাতিক ফোরামে দাঁড়িয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন ওই আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, বরং 2024-এর জুলাই আগস্টের আন্দোলন ছিল, বরং সেটি ছিল একটা পরিকল্পিত প্ল্যান্ড অ্যান্ড ডিসিপ্লিনড অপারেশন, মানে একটা পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে সমন্বিতভাবে পরিচালিত একটা অভিযান সরকারের পতন ঘটানোর জন্য। শেখ হাসিনার আইনজীবীর ওই চিঠিতে বলা হয়েছে যে ডক্টর ইউনূস এমনকি তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই দেশব্যাপী সরকার বিরোধী অভিযানের মূল পরিকল্পনাকারী হিসেবেও নিজের নিজ মুখে চিহ্নিত করেছিলেন। শেখ হাসিনার আইনজীবী এরপরে বলছেন যে ডক্টর ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব জাতিসংঘের মানবাধিকার দফতরের বাংলাদেশ তদন্তে কতটা ছিল তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে, বিশেষত যখন শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষরাই মানে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার এবং তার সাঙ্গপাঙ্গরাই এই তদন্ত প্রক্রিয়াকে পরিচালনা ও সহায়তা করতে মুখ্য ভূমিকা পালন করেছে। শেখ হাসিনার আইনজীবী তাই স্পষ্টতই বলছেন যে জাতিসংঘ 1400 সংখ্যাটি অনুমান করে নিয়েছে এবং রিপোর্টে যে নিহতের অতিরঞ্জিত সংখ্যা ব্যবহার করে সহিংসতার মাত্রাকে বাড়িয়ে দেখানো হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার নির্দেশদাতা হিসেবে তুলে ধরা হয়েছে। এই অভিযোগটাই তার সরকার উৎখাতের প্রচারণার একটা কেন্দ্রীয় উপাদান ছিল। কাজেই শেখ হাসিনার আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি বলছেন যে রিপোর্টে নিহতের সংখ্যা নিয়ে যে সুস্পষ্ট ও গুরুতর ভুল রয়েছে তা বিবেচনায় নিয়ে এবং আপনার দফতরের তদন্ত প্রক্রিয়ার সততা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থে 1400 নিহতের তথ্য সংক্রান্ত অংশটি প্রকাশ্যে প্রত্যাহার ও সংশোধনের জন্য মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের প্রতি সম্মানপূর্বকভাবে অনুরোধ করা হচ্ছে। এই পুরো চিঠিটি আইনি প্রক্রিয়ায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের কাছে পাঠিয়ে সরাসরি ভলকার টুর্ককে উদ্দেশ্য করে লিখে শেখ হাসিনা এই ভুয়া এবং ফোলানো ফাপানো তথ্য, যেই তথ্যের উপর ভিত্তি করে পুরো বিচার কাজটা পরিচালনা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই তথ্যটিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন এবং এই তথ্যের যে কোনো ভিত্তি নেই সেটিকে দলিলবদ্ধ করলেন এবং এই তথ্যটি যে আসলে প্রকাশ্যে প্রত্যাহার করা উচিত সেই দাবিটিকেও সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন। এরপর 1400 সংখ্যাটিকে অবিতর্কিতভাবে উপস্থাপন করে এর ভিত্তিতে যে কোনো বিচার কাজ পরবর্তীতে নিশ্চিতভাবে আন্তর্জাতিক মহলে আরো বেশি প্রশ্নের মুখোমুখি হবে।